রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুদ্ধের সময়েও উন্নত অস্ত্র উৎপাদন কখনো বন্ধ হয়নি ইরানের। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল। যে প্রতিরোধক্ষ এখনও দৃঢ়ভাবে টিকে আছে এবং সব ধরনের চাপ মোকাবেলার সক্ষমতা বজায় রেখেছে দাবি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানির এবং যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে হামাস। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবন আল রেজা বলেছেন, তৃতীয় আরোপিত যুদ্ধ চলাকালেও দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন আরও দ্রুত গতিতে এবং অধিক নির্ভুলতার সঙ্গে অব্যাহত ছিল। মঙ্গলবার পূর্ব আজারবাইজান প্রদেশের সংসদ সদস্যদের সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি কথা বলেন। তার দাবি, এই যুদ্ধে ইরান 2025 সালের 12 দিনের যুদ্ধের তুলনায় আরও শক্তিশালীভাবে লড়াই করেছে এবং শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও শত্রুপক্ষকে লজিস্টিক সহায়তা দেয়া অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ইরানের প্রতিরক্ষা শিল্প জ্ঞান ভিত্তিক দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতাকে কাজে লাগিয়ে কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের গতি ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। একই সঙ্গে নতুন ও আধুনিকায়িত বিভিন্ন অস্ত্রের উন্নয়ন সম্পন্ন হয়, যা সশস্ত্র বাহিনী ব্যবহার করে আগ্রাসন মোকাবিলা এবং প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তৃতীয় আরোপিত যুদ্ধ শুরু হয় 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে। ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হন এবং ইরানের পারমাণবিক স্থাপনা, স্কুল, হাসপাতাল ও বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরবর্তী 40 দিনের যুদ্ধ পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। পরে 15 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হয়। সুইজারল্যান্ডে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরান বারবার দাবি করে আসছে, এই যুদ্ধ তাদের সামরিক সক্ষমতাকে দুর্বল করেনি, বরং ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, সাম্প্রতিক বছরের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে প্রতিরোধ অক্ষ এখনও দৃঢ়ভাবে টিকে আছে এবং সব ধরনের চাপ মোকাবেলার সক্ষমতা বজায় রেখেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোভাবেই প্রতিরোধ সংগঠনগুলোকে মাঠ থেকে সরিয়ে দিতে পারেনি, বরং ওয়াশিংটন ও তেল আবিব এখন আগের চেয়ে ভালোভাবে উপলব্ধি করছে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও এসব সংগঠন তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। আল আকসা স্টর্ম অভিযানের পর ফিলিস্তিন ও লেবাননে নজিরবিহীন সামরিক চাপ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও কোনো প্রতিরোধ সংগঠনকে নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। কানি বলেন, এসব সংগঠনের ধারাবাহিক উপস্থিতি ও টিকে থাকার সক্ষমতাই এখন তাদের প্রতিপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংঘাতে জড়ানোর বিষয়ে সতর্ক করে বলেন, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে তারা কখনোই এসব শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়নি। কুদস ফোর্স প্রধান আরও বলেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ইরানের পাশে ছিল এবং এই সংগঠনটি লেবাননের সমাজে এতটাই গভীরভাবে প্রথিত যে বাইরের কোনো চাপ দিয়ে তাকে নির্মূল করা সম্ভব নয়। তিনি দাবি করেন, প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে যেখানেই অভিযান পরিচালিত হয়েছে সেখানেই তাদের প্রতিপক্ষ কৌশলগতভাবে ক্ষতির মুখে পড়েছে। বাব আল মান্দেব প্রণালীকে তিনি প্রতিরোধ অক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, প্রয়োজনে আরও নতুন সক্ষমতা সামনে আসতে পারে। বক্তব্যের শেষে ব্রিগেডিয়ার জেনারেল কানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধ ওয়াশিংটনের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করেছে এবং একই সঙ্গে ইসরায়েলি শাসনের পতনের গতি আরও ত্বরান্বিত করেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার ইরানের স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দখলদার ও শিশু হত্যাকারী জায়নবাদী ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর চাপে ইরানের উপর হামলা চালিয়েছিল। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি জায়নবাদী শাসনের চাপে নতি স্বীকার করে
ভুল কৌশলগত সিদ্ধান্ত নিয়েছিলেন। বরুজের্দি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 14 দফার সমঝোতা স্মারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থ উল্লেখযোগ্যভাবে সুরক্ষিত হয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা নেই এবং অতীত অভিজ্ঞতার কারণে সবসময় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কা থেকে যায়। তা সত্ত্বেও তার দাবি, আসন্ন বিশ্বকাপ এবং কংগ্রেস নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্র এই চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য হবেন। তিনি বলেন, MOU বাস্তবায়নের প্রথম লক্ষণ হিসেবে অবরোধ অতিক্রম করে ইরানি জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল শুরু হয়েছে এবং কয়েকটি জাহাজ সহজেই তাদের গন্তব্যে পৌঁছেছে। বরুজের্দি আরও বলেন, এই সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরোধ ফ্রন্টকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত মিত্র হিসেবে কার্যকরভাবে স্বীকৃতি দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী 14 দফার প্রথম ধারায় লেবাননের উপর হামলা না করার বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া প্রমাণ করে যে লেবাননকে প্রতিরোধ ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ট্রাম্পও তা মেনে নিয়েছেন। তিনি বলেন, এটি সেই নথির প্রথম ধারা যা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের জন্য নির্ধারিত হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করেছেন। মার্কিন ভিসা প্রক্রিয়ায় জটিলতার কারণে তিনি নির্ধারিত পারিবারিক সফরে যেতে পারেননি বলে মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। দৈনিক হারেটজ এর খবরে বলা হয়, তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস বেন গাভিরকে জানায় যে ভিসা আবেদনের অংশ হিসেবে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিতে হবে। সাধারণ ভিসা প্রক্রিয়ার এই শর্তকে ইসরায়েলি গণমাধ্যমের একাংশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে ভিসা দিতে অনীহার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করেননি। চরম ডানপন্থী অবস্থান ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেন গাভির দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত। ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্য, দখলকৃত এলাকায় বিতর্কিত কর্মকাণ্ড এবং কঠোর নীতির কারণে তিনি বহুবার আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ তার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক এই ভিসা জটিলতা এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা স্মারক MOU কে স্বাগত জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি আশা প্রকাশ করে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং চলমান উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে। হামাসের মতে এই চুক্তির বাস্তবায়ন হলে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান দ্রুত বন্ধ হওয়ার পাশাপাশি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে হামলা ও আগ্রাসনও থামতে পারে। সংগঠনটি জোর দিয়ে বলে, মধ্যপ্রাচ্যে প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা, অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সংকটের মূল কারণ অর্থাৎ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করে হামাস। বিবৃতিতে আরও বলা হয়, বহুমুখী চাপ ও চ্যালেঞ্জের মধ্যেও নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার জন্য ইরানের নেতৃত্ব ও জনগণ প্রশংসার দাবিদার। হামাসের ভাষ্য অনুযায়ী ইরানের এই দৃঢ়তা রাজনৈতিক চাপ ও আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে যার আওতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এই ঘোষণার পরই হামাস তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে সমঝোতাকে স্বাগত জানায় এবং আশা প্রকাশ করে যে এর ইতিবাচক প্রভাব গাজা সহ পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথকে আরও সুগম করবে। মধ্যপ্রাচ্যে টানা শতাধিক দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছেছে বলে ঘোষণা দেওয়া হয়েছে, যা কার্যকর হলে যুদ্ধের অবসান ঘটতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন পথ খুলে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে একটি বড় চুক্তি হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে এটি যুদ্ধ বন্ধের পাশাপাশি ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি স্থাপন করবে। অন্যদিকে ইরানের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এমন একটি সমঝোতা হয়েছে যার আওতায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, সমঝোতার আওতায় শুধু ইরান নয়, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে এবং একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরোপিত
মার্কিন নৌ অবরোধও প্রত্যাহার করা হবে। যদিও এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে আশাবাদ তৈরি হয়েছে, তবুও চুক্তির বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো ইসরায়েল এই সমঝোতাকে কতটা মেনে চলবে। এখনো পর্যন্ত হোয়াইট হাউস কথিত 14 দফা সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি। ইরানের সংবাদ মাধ্যম মেহের কিছু তথ্য প্রকাশ করলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান বলছে চুক্তির আওতায় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ হবে, কিন্তু ইসরায়েল দক্ষিণ লেবাননের যে বিশাল এলাকা দখল করে রেখেছে সেখান থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট নয়। গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন যে লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। ফলে যুদ্ধবিরতি ঘোষণার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ছিল সমঝোতা কার্যকর হওয়ার আগেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা। তবে ইরানের কর্মকর্তারা দাবি করেছেন এই হামলাই বরং আলোচনাকে দ্রুততর করেছে এবং যুক্তরাষ্ট্রকে আরও বড় কিছু ছাড় দিতে বাধ্য করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ব্যক্তিগতভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ ছিলেন এবং বৈরুতে হামলাকে সমঝোতার জন্য ক্ষতিকর বলে মনে করছেন। অনেক পর্যবেক্ষক মনে করেন লেবানন প্রশ্নই ভবিষ্যতে এই সমঝোতার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে পারে, কারণ ইরান লেবাননের পরিস্থিতিকে চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত করতে সক্ষম হয়েছে, অথচ ইসরায়েল এখনো সেখানে অবস্থান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলের অভ্যন্তরেও এই সমঝোতা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে সরকার তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বহু বছর ধরে নেতানিয়াহু ইরানকে কেন্দ্র করে কঠোর নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ইসরায়েলের ভূমিকা ছিল অত্যন্ত সীমিত। আলোচকদের মতে এই চুক্তি কার্যত নেতানিয়াহুর রাজনৈতিক পরাজয়। কেন্দ্র বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন এটি দীর্ঘদিনের ব্যর্থ নীতির পরিণতি এবং এর ফলে ইসরায়েলের শত্রুরা আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এই সমঝোতার বিরোধিতা করেন এবং লেবাননে দখল করা কোনো অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কোনো শর্ত চুক্তিতে নেই, যা ছিল ইসরায়েলের অন্যতম প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন রয়েছে। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন ইরানকে এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হবে যা কখনোই সামরিক কাজে ব্যবহার করা যাবে না। 2015 সালের পরমাণু চুক্তির মতোই হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমিত করা হতে পারে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হলেও অস্ত্র তৈরির জন্য তা 90% পর্যন্ত নিতে হয়। ধারণা করা হয় ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দ্রুত অস্ত্রমানের পর্যায়ে উন্নীত করা সম্ভব। এই মজুদের ভবিষ্যৎ কি হবে সেটি আলোচনার অন্যতম জটিল বিষয়। ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে চূড়ান্ত চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ আবারও শুরু হতে পারে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প একাধিকবার বলেছিলেন তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দিতে চান এবং হিজবুল্লাহ, হামাস, হুথি ও ইরাক সিরিয়ার মিত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করতে চান। কিন্তু ইরানি সূত্র দাবি অনুযায়ী শেষ পর্যন্ত এসব বিষয় আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি তা সত্য হয় তাহলে এটি ওয়াশিংটনের জন্য বড় ধরনের ছাড় হিসেবে বিবেচিত হবে, কারণ চুক্তির আওতায় এসব গোষ্ঠীকে নিরস্ত্রীকরণ বা ভেঙে দেওয়ার কোনো প্রকাশ্য শর্ত এখন পর্যন্ত সামনে আসেনি।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের সময় প্রণালীটি কার্যত অচল হয়ে পড়েছিল, ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হবে। তবে শুরুতে এটি মূলত মাইন অপসারণের কাজে ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে শিপিং কোম্পানিগুলো প্রথম দিকে সতর্ক অবস্থান নেবে। এছাড়া ইরান অতীতে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে অর্থ আদায়ের কথা বলেছিল। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে আলোচনার শেষ পর্যায়ে ইরান আবারও এমন সেবামূলক ফি আরোপের বিষয়টি তুলেছে এবং যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তা মেনে নিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চাপে রয়েছে। মেহের নিউজের তথ্য অনুযায়ী চুক্তির অংশ হিসেবে অন্তত ইরানি তেল বিক্রির উপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করা হতে পারে। তবে ব্যাংকিং খাত সহ বিস্তৃত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি অভ্যন্তরীণ বিক্ষোভ কঠোরভাবে দমন করে তাহলে পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার বিলম্বিত হতে পারে। ইউরোপীয় দেশগুলোও বলেছে তারা নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত, তবে তা নির্ভর করবে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা সীমিত করা হচ্ছে তার উপর। চুক্তির আরেকটি স্পর্শকাতর বিষয় হল ইরানের জব্দ বা হিমায়িত সম্পদ। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় $24 বিলিয়ন সম্পদ মুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। ইরান দাবি করছে যুদ্ধোত্তর পুনর্গঠনের জন্য এই অর্থ প্রয়োজন। খসড়া সমঝোতা অনুযায়ী 60 দিনের আলোচনাকালে এই অর্থ ধাপে ধাপে ছাড় করা হতে পারে। ইরান জানিয়েছে মোট অর্থের অন্তত অর্ধেক মুক্ত না হওয়া পর্যন্ত তারা চূড়ান্ত আলোচনায় যাবে না। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন অর্থ ছাড় স্বয়ংক্রিয়ভাবে হবে না, বরং তা ইরানের চুক্তি বাস্তবায়নের উপর নির্ভর করবে। এই সমঝোতার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে দেখা যাচ্ছে। চুক্তির খবর প্রকাশের পর তেলের দাম দ্রুত কমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 4% কমে ব্যারেল প্রতি $84 নিচে নেমে এসেছে। যুদ্ধ চলাকালে যা $100 বেশি ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ফিউচার সূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের মতে জ্বালানির দাম কমে গেলে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপও কিছুটা কমবে, যা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বস্তির খবর। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন যুদ্ধের ক্ষত এত দ্রুত মুছে যাবে না। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং শিপিং খাত এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত এই সমঝোতা মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। এটি তাৎক্ষণিক সংঘাত কমাতে, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে এবং ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হতে পারে। কিন্তু একই সঙ্গে লেবাননে ইসরায়েলের উপস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হিমায়িত সম্পদের মতো জটিল প্রশ্নগুলোর সমাধান এখনো বাকি। ফলে এই সমঝোতা যতটা না চূড়ান্ত শান্তির প্রতীক, তার চেয়ে বেশি একটি সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা, যার সফলতা নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহ ও মাসে সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছা এবং বাস্তব পদক্ষেপের ওপর। B-52 স্ট্র্যাটোফর্ট্রেস যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান বহরের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রতীকী প্ল্যাটফর্মগুলোর একটি। 1950-এর দশকে প্রথম উড্ডয়ন করা হয় এই বিমান আজও আধুনিকায়নের মাধ্যমে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে, যা সামরিক বিমান চালনার ইতিহাসে এক ধরনের ব্যতিক্রমী ঘটনা। সাধারণত সামরিক প্রযুক্তি কয়েক দশকের মধ্যে সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়, কিন্তু B-52 সেই নিয়ম ভেঙে প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে প্রাসঙ্গিক থেকে গেছে। এর শক্তিমত্তা, নির্মাণ খরচ এবং যুক্তরাষ্ট্রের জন্য এর প্রয়োজনীয়তা বোঝার জন্য কেবল প্রযুক্তিগত দিক নয়, কৌশলগত ও ভূরাজনৈতিক বাস্তবতাও বিবেচনা করতে হয়। B-52-র শক্তিমত্তার মূল ভিত্তি হল এর বিশাল বহন ক্ষমতা, দীর্ঘ পাল্লা এবং বহুমুখী অস্ত্র ব্যবহারের সক্ষমতা। এটি প্রায় 70,000 পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে।
যা আধুনিক অনেক যুদ্ধ বিমানের তুলনায় কয়েক গুণ বেশি। এই বিমান প্রচলিত বোমা, লেজার গাইডেড মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। বিশেষ করে AGM-86B ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের AGM-183ARRW বা অন্যান্য স্ট্যান্ড অফ অস্ত্র যুক্ত হওয়ায় এটি শত্রু প্রতিরক্ষার অনেক দূর থেকেই আঘাত হানতে পারে। অর্থাৎ B-52 নিজে শত্রু আকাশসীমায় প্রবেশ না করেও দূর থেকে অত্যন্ত শক্তিশালী আঘাত দিতে সক্ষম, যা আধুনিক যুদ্ধ নীতিতে একটি বড় সুবিধা। এর আরেকটি বড় শক্তি হল দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনার সক্ষমতা। B-52 রেঞ্জ প্রায় ৮৮০০ মাইলের বেশি এবং আকাশে রিফুয়েলিং এর মাধ্যমে এটি কার্যত বৈশ্বিক পরিসরে অভিযান চালাতে পারে। এই বৈশ্বিক পৌঁছানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রকে গ্লোবাল স্ট্রাইক বা বৈশ্বিক আঘাত হানার ক্ষমতা প্রদান করে, যার ফলে বিশ্বের যে কোনো সংকটে দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। এই বৈশিষ্ট্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সময়গুলোতে যখন যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগর, মধ্যপ্রাচ্য বা ইউরোপে একযোগে সামরিক উপস্থিতি বজায় রাখতে হতো। B-52-র আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর আধুনিকীকরণ সক্ষমতা। যদিও এটি 1950-এর দশকের ডিজাইন, কিন্তু এর কাঠামো এতটাই শক্তিশালী যে বারবার আপগ্রেড করা সম্ভব হয়েছে। ইঞ্জিন পরিবর্তন, এভিওনিক্স উন্নয়ন, রাডার আধুনিকীকরণ এবং ডিজিটাল যুদ্ধ ব্যবস্থা সংযোজনের মাধ্যমে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রেও কার্যকর রাখা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র B-52H সংস্করণ ব্যবহার করছে এবং ভবিষ্যতে নতুন ইঞ্জিন ও সিস্টেম সংযোজনের মাধ্যমে এটিকে আরও কয়েক দশক চালানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অভিযোজন সক্ষমতা এটিকে অন্যান্য পুরনো প্ল্যাটফর্মের তুলনায় আলাদা করে তোলে। তবে B-52 এর শক্তির পাশাপাশি এর কিছু সীমাবদ্ধতাও আছে। এটি খুবই ধীর গতির এবং স্টেলথ বা রাডার এড়ানোর প্রযুক্তি নেই। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এটি তুলনামূলকভাবে সহজে শনাক্তযোগ্য, কিন্তু যুক্তরাষ্ট্র এই দুর্বলতাকে কৌশলগতভাবে মোকাবেলা করেছে স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহারের মাধ্যমে, যাতে বিমানটিকে শত্রু আকাশ প্রতিরক্ষা জোনের বাইরে রেখেই আঘাত করা যায়। ফলে এর পুরনো ডিজাইন থাকা সত্ত্বেও এটি এখনও অত্যন্ত কার্যকর। এখন নির্মাণ খরচের দিকটি বিবেচনা করলে দেখা যায় B-52-র মূল ডিজাইন ও উৎপাদন সময় ছিল 1950 থেকে 1960-এর দশক পর্যন্ত, যখন প্রতিটি বিমানের খরচ ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলার। কিন্তু আজকের প্রেক্ষাপটে এর আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল ব্যয় মূল বিষয়। নতুন বোমারু বিমান যেমন B-2 স্পিরিট বা B-21 রেইডারের তুলনায় B-52 অনেক সস্তা অপারেশনাল প্ল্যাটফর্ম। B-2 স্পিরিট এর প্রতিটি ইউনিটের মূল্য প্রায় $2 বিলিয়ন কাছাকাছি, যেখানে B-21 রেইডারের আনুমানিক খরচও কয়েকশো মিলিয়ন ডলার। অন্যদিকে B-52 ইতিমধ্যেই বিদ্যমান হওয়ায় নতুন করে বিশাল বিনিয়োগের প্রয়োজন নেই, বরং এর লাইফ সাইকেল এক্সটেনশন প্রোগ্রাম খরচ হয় তুলনামূলকভাবে অনেক কম। তবে ভুল ধারণা হতে পারে যে B-52 সস্তা কিনা। বাস্তবে এর রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত উচ্চ। পুরনো এয়ারফ্রেম, পুরনো অংশ এবং ক্রমাগত আপগ্রেডের কারণে প্রতিটি ফ্লাইট আওয়ারে খরচ উল্লেখযোগ্য। ইঞ্জিন কাঠামো ও সিস্টেম রক্ষণাবেক্ষণে নিয়মিত বড় বাজেট প্রয়োজন হয়। তবুও যুক্তরাষ্ট্র এটিকে বজায় রাখে, কারণ এর বিকল্প তৈরি করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তা অনেক বেশি। অর্থাৎ এটি অলরেডি ইনভেস্টেড সিস্টেম হওয়ায় অর্থনৈতিকভাবে পুনরায় শুরু করা চেয়ে চালিয়ে যাওয়া বেশি লাভজনক। B-52-র প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের সাথে গভীরভাবে যুক্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতির একটি মূল স্তম্ভ হল গ্লোবাল রিচ, গ্লোবাল পাওয়ার ধারণা, অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত আঘাত হানার সক্ষমতা রাখা। B-52 এই নীতির বাস্তব রূপ। এটি কেবল যুদ্ধের সময় নয়, শান্তির সময়ও শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। উদাহরণস্বরূপ দক্ষিণ চীন সাগর, পূর্ব ইউরোপ বা মধ্যপ্রাচ্যে B-52 মিশন প্রায় রাজনৈতিক বার্তা বহন করে। যুক্তরাষ্ট্র যে কোনো সংকটে সামরিকভাবে হস্তক্ষেপ করতে সক্ষম। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রেড তিনটি স্তম্ভের একটি হল বোমারু বিমান বাহিনী, যেখানে B-52 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থলভিত্তিক মিসাইল এবং সাবমেরিন ভিত্তিক অস্ত্রের পাশাপাশি আকাশ ভিত্তিক পারমাণবিক সক্ষমতা একটি অতিরিক্ত নমনীয়তা প্রদান করে। B-52 এর সুবিধা হলো এটি পুনরায় ডাকা যায়, মিশন পরিবর্তন করা যায় এবং কূটনৈতিক সংকেত হিসেবে ব্যবহার করা যায়, যা স্থির লঞ্চ সিস্টেমে সম্ভব নয়।
এর পাশাপাশি B-52 বহু ধরনের যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারযোগ্য। এটি শুধু পারমাণবিক নয়, প্রচলিত যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং সিরিয়া অভিযানে এটি ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। দীর্ঘ সময় ধরে আকাশে থেকে এটি পারসিস্টেন্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রদান করতে পারে, যা স্থলবাহিনীর সহায়তায় অত্যন্ত কার্যকর। B-52 যুক্তরাষ্ট্রের কাছে আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এটি একটি নির্ভরযোগ্য এবং পরীক্ষিত প্ল্যাটফর্ম। নতুন প্রযুক্তি সবসময় ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। B-21 রেইডার এখন উন্নয়নের পর্যায়ে থাকলেও সম্পূর্ণ কার্যকর হতে সময় লাগবে। সেই সময়ে B-52 একটি স্থিতিশীল এবং পরীক্ষিত সমাধান হিসাবে কাজ করে। এটি যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত ট্রানজিশনের সময়ও কৌশলগত ফাঁক থেকে রক্ষা করে। ভূরাজনৈতিকভাবে দেখলে B-52 কেবল একটি বিমান নয়, এটি একটি শক্তি প্রদর্শনের প্রতীক। যখন এই বিমান কোনো অঞ্চলে মোতায়েন করা হয়, এটি স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক বার্তা বহন করে। এটি মিত্রদের আশ্বস্ত করে এবং প্রতিপক্ষকে সতর্ক করে। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো শক্তির সাথে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে তার কৌশলগত উপস্থিতি বজায় রাখে। সব মিলিয়ে B-52 এর শক্তিমত্তা কেবল এর অস্ত্রবহন ক্ষমতা বা রেঞ্জে সীমাবদ্ধ নয়, বরং এর বহুমুখী ব্যবহার, আধুনিক সক্ষমতা এবং কৌশলগত নমনীয়তার মধ্যে নিহিত। এর নির্মাণকাল যতই পুরনো হোক না কেন, এটি একটি জীবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত পরিবর্তিত যুদ্ধক্ষেত্রের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। নির্মাণ খরচের দিক থেকে এটি নতুন প্ল্যাটফর্মের তুলনায় অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি কার্যকর সমাধান, কারণ নতুন করে একই সক্ষমতা তৈরি করতে গেলে যে ব্যয় ও সময় লাগবে তা অনেক বেশি। আর প্রয়োজনীয়তার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশলের অপরিহার্য অংশ, যা পারমাণবিক প্রতিরোধ, দ্রুত আঘাত করার সক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে B-52 শুধু একটি পুরনো বোমারু বিমান নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভিত্তি হিসাবে এখনো অপরিহার্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।